আচ্ছা, ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের আমার ক্লাসে স্বাগত। আমরা গত 3 দিন ধরে আমরা গত 3 দিন ধরে অস্থিত পৃথিবী চ্যাপ্টারটি শেষ করেছি এবং আজকে আমরা শুরু করতে চলেছি উত্তর আমেরিকা মহাদেশ। যেহেতু তোমাদের এটা প্রথম পার্বিক পরীক্ষায় থাকছে, তাই জন্যে আমরা উত্তর আমেরিকা মহাদেশ এই পার্টটি আজকে আমরা শুরু করব। উত্তর আমেরিকা মহাদেশ আমরা আজকে শুরু করতে চলেছি। এই চ্যাপ্টারটি কিন্তু শেষ করতে বেশ কিছুদিন সময় লাগবে। আমাদের বেশ অনেকগুলোই ভিডিও কিন্তু এই চ্যাপ্টারের ওপর আমরা তৈরি করব এবং সেগুলো কিন্তু ইউটিউবে ছাড়তে থাকবো। আশা করি এই ভিডিওগুলো দেখলে তোমাদের উত্তর আমেরিকা চ্যাপ্টারটি আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে। সুতরাং তোমরা উত্তর আমেরিকা চ্যাপ্টারটি দেখতে থাকো এবং আমরা তাহলে আমাদের পড়াটা এগোই। প্রথমত আমাদের দেখতে হবে উত্তর আমেরিকা মহাদেশটি কোথায় অবস্থান করছে। যদি আমরা মানচিত্রে দেখি তাহলে দেখতে পাবো যে উত্তর আমেরিকা মহাদেশটি পূর্ব দিকে রয়েছে ইউরোপ এবং আফ্রিকা, পশ্চিম দিকে রয়েছে এশিয়া। যদি ভালো করে দেখো এই অংশটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এশিয়া মহাদেশের অংশ। এই অংশটি, এই হচ্ছে কামচাটকা উপদ্বীপ, এই হচ্ছে কামচাটকা উপদ্বীপ এবং এই হচ্ছে এশিয়া মহাদেশ উপরের দিকে, এবং সবুজ অংশটি হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ। দক্ষিণে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে রয়েছে আমাদের ইউরোপ এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে আফ্রিকা মহাদেশ। অর্থাৎ এই উত্তর আমেরিকা মহাদেশটি কিন্তু আমাদের এই এতগুলো কিন্তু মহাদেশ দ্বারা পরিবেষ্টিত এবং তার পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং পূর্ব দিকে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর দিকে রয়েছে উত্তর সাগর। তো এবার আমরা উত্তর আমেরিকা সম্পর্কে কিছু বিশিষ্ট তথ্যাদি জেনে নেব। দেখো, উত্তর আমেরিকার বৃহত্তম বা পৃথিবীর বিখ্যাত গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এই উত্তর আমেরিকাতেই দেখতে পাওয়া যায় এবং আমরা জানি যে এই গিরিখাত হচ্ছে একটি সময় অবধি সবচেয়ে গভীরতম গিরিখাতের মধ্যে একটি ছিল। এছাড়া সেন্ট লরেন্স নদীর উপর তৈরি হওয়া নায়াগ্রা জলপ্রপাত আমরা সেখানে দেখতে পাই, যেটা হচ্ছে আমেরিকার একটি অত্যন্ত উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। তো পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কিন্তু আমরা এখানেই দেখতে পাই। এছাড়াও পৃথিবীর বৃহত্তম সুপেয় জল বা মিষ্টি জলের হ্রদ, যেটা পানযোগ্য করা যায়, সেই হ্রদ আমরা দেখতে পাই কোথায়? এই উত্তর আমেরিকা মহাদেশেই, যার নাম আমরা জানি সুপিরিয়র হ্রদ। এছাড়াও উত্তর আমেরিকা মহাদেশ বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা দাবি করে এবং এই মহাদেশে কিন্তু অত্যাধুনিক শহর পরিলক্ষিত হয়, যেরকম ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, এছাড়াও নিউ ইয়র্ক এবং আরও অনেক শহর আমরা কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে দেখতে পাবো। এবং বেসিক ব্যাপার হচ্ছে যে উত্তর আমেরিকা মহাদেশে সবচেয়ে উন্নততম এবং বিজ্ঞানের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা দেশ হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, এর উত্তর দিকে আমরা দেখতে পাবো পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, যেটি প্রায় উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরের কেন্দ্রস্থলে অবস্থান করছে। এটি হচ্ছে আমাদের একদম সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বছরের প্রায় অধিকাংশ সময়ই বরফে ঢাকা থাকে এবং যে সময়টা বরফ গলে যায় সেই সময়টা আমাদের এখানে কিন্তু ছোট ছোট মস লাইকেন জাতীয় গাছেরও কিন্তু দেখা মেলে। আর পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর আটলান্টাও কিন্তু এই মহাদেশেই দেখতে পাওয়া যায়। এছাড়াও আমরা কিছু উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য উত্তর আমেরিকা মহাদেশে দেখে নিতে পারি। যেরকম আমরা দেখতে পাই যে এই পৃথিবীর উত্তর গোলার্ধের ত্রিভুজাকৃতি মহাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ এবং এর আয়তন হচ্ছে ভারতের প্রায় 6 গুণ। এর ক্ষেত্রমান, উত্তর আমেরিকার ক্ষেত্রমান হচ্ছে 2,47,9,000 বর্গ কিলোমিটার। ক্ষেত্রমান 2,47,9,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 60 কোটি, জনঘনত্ব 32 জন পার বর্গ কিলোমিটার এবং এখানে দেশের সংখ্যা হচ্ছে 23টি। বৃহত্তম দেশ কানাডা এবং সর্বোচ্চ পর্বত মাউন্ট ম্যাককিনলে। এগুলো আমরা পরে পড়ব।
এবং আমরা এখানে জানতে পারবো যে এই মহাদেশ হচ্ছে কিন্তু খুব প্রাচীন মহাদেশ নয়। যেরকম এশিয়া আমাদের খুবই প্রাচীন মহাদেশ, আমরা এশিয়ার নাম কিন্তু ইতিহাসে, বেদ, পুরাণ, সাহিত্যে বিভিন্ন জায়গায় এশিয়া তথা ভারতবর্ষের নাম কিন্তু পাই। কিন্তু উত্তর আমেরিকা কিন্তু সদ্যাবিষ্কৃত মহাদেশ। মাত্র 519 বছর আগে অর্থাৎ 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক এই মহাদেশটি আবিষ্কার করেন। এবার আমরা দেখে নেব যে আমেরিকার অভিযানটা কীরকম হয়েছিল। যে আমাদের যদি আমরা ইতিহাসের প্রেক্ষাপট থেকে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমেরিকা মহাদেশ কিন্তু সততই আমাদের কাছে সম্পূর্ণভাবে অজানা ছিল, এবং ইউরোপীয়দের কাছে বা আফ্রিকান ইউরোপিয়ান এই সমস্ত কান্ট্রির লোকেদের কাছে বৃহত্তম বা মূল মণিমাণিক্যের বা ধন ভাণ্ডার ছিল কিন্তু আমাদের ভারতবর্ষ। ভারতের মশলা, ভারতের ঐশ্বর্য, ভারতের সোনা দানা প্রভৃতির উপর কিন্তু বহুদিন আগে থেকেই নজর রেখেছিল ইউরোপীয়রা। তো যখন ভারতে যাওয়ার রাস্তা আবিষ্কৃত করার জন্য বহু নাবিক কিন্তু ভারতের রাস্তা আবিষ্কার করার জন্য বহু নাবিক কিন্তু সমুদ্রপথে পাড়ি দিয়েছিল, কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে ফিরে আসে। তাদের পথভ্রষ্টতার কারণ ছিল যে ন্যাচারাল ক্যালামিটি বা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু অসুবিধা এই সময় দেখতে পাওয়া গিয়েছিল। যেরকম ভৌগোলিক কিছু মিসকনসেপশনসও কিন্তু ভারতে যাওয়া থেকে তাদেরকে রুখেছিল। এরপরে আমরা দেখতে পাবো যে ক্রিস্টোফার কলম্বাস নামক একজন নাবিক 1492 খ্রিস্টাব্দে, যিনি ইতালি দেশে বসবাস করতেন, তিনি ভারতবর্ষের অভিযানে বেরোতে গিয়ে তিনি আমাদের ভূমধ্যসাগর পেরিয়ে ভেবেছিলেন যে হয়তো ভূমধ্যসাগর পেরিয়ে ভূমধ্যসাগর পেরিয়ে পূর্ব দিকে অগ্রসর হলেই বোধহয় আমরা দেখতে পাবো ভারতবর্ষকে। তো তিনি সেই অনুযায়ী পূর্ব দিকে অগ্রসর হয়েছিলেন, কিন্তু পূর্ব দিকে অগ্রসর হওয়ার পরেও কিন্তু তিনি ভারতবর্ষকে নিজেদের কাছে কিন্তু উপস্থাপিত করতে পারেননি। তার পরিবর্তে তারা একটা নতুন দেশে গিয়ে পৌঁছেছিলেন, এবং তারা সেখানেই ভেবেছিলেন যে সেটাই যেন ভারতবর্ষ বা ভারতীয় দ্বীপপুঞ্জ। তাই জন্যেই সেখানকার বা সেই মহাদেশের আদিমতম প্রবাসীদের বা নিবাসীদের বলা হয়, আমাদের কি বলা হয়, যে রেড ইন্ডিয়ান কিন্তু বলা হয়ে থাকে। তো এরপরে দেখা যায় যে তিনি ভারতবর্ষ আবিষ্কার করতে পারেননি, কারণ এখানকার জলবায়ু, জল, হাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি কিন্তু ভারতের সঙ্গে একেবারেই মেলে না। তো তখন এইভাবেই কিন্তু আমেরিগো ভেসপুচি কর্তৃক উত্তর আমেরিকা মহাদেশটি আমাদের আবিষ্কৃত হয়েছিল। এবার আমরা উত্তর আমেরিকা মহাদেশের অবস্থানটা একটু জেনে নিই। যে মহাদেশটি দক্ষিণে 7 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পূর্ব দিকে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 173 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ একটা বিপুল পরিমাণ জায়গা নিয়ে কিন্তু এদিকে প্রায় আন্তর্জাতিক তারিখরেখা থেকে আর পশ্চিম দিকে আন্তর্জাতিক তারিখরেখা থেকে দক্ষিণে কিন্তু প্রায় নিরক্ষরেখা পর্যন্ত এই মহাদেশের বিস্তৃতি ছিল। সীমা তো আমরা বলেই দিয়েছি। এছাড়াও উত্তর আমেরিকার ক্ষেত্রে আমরা দুটো খালের কথা বলবো, একটা হচ্ছে পানামা খাল এবং আরেকটি হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালীটা কি, যে আমরা যে দেখালাম এশিয়া মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশের ইন্টারসেকশন বা দুটো মহাদেশের যে কাছাকাছি মিলন হওয়া, সেই মিলনকে রুখতে যে প্রণালী দিয়ে উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশকে পৃথক করি, সেটাই হচ্ছে আমাদের বেরিং প্রণালী। এবং উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যে প্রণালী দিয়ে পৃথক করা, তাকে বলা হয় পানামা যোজক বা পানামা প্রণালী বা পানামা খাল। কেন পানামা খাল বলা হয়? কারণ কোনো নাবিক, সেই সময় এমন একটা অবস্থা ছিল যে কোনো নাবিক যদি আমেরিকান দ্বীপপুঞ্জ অর্থাৎ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পেরিয়ে যদি প্রশান্ত মহাসাগরে তাদের পাড়ি দিতে হতো, ইউরোপীয় বা ভারতীয় যেই নাবিক হোক, ইউরোপীয় নাবিকদের বিশেষত যদি তাদের পাড়ি দিতে হতো, তাহলে সম্পূর্ণ আটলান্টিক পেরিয়ে, দক্ষিণ আমেরিকা পেরিয়ে তাদেরকে কিন্তু যেতে হতো। আটলান্টিক পেরিয়ে, দক্ষিণ আমেরিকা পেরিয়ে তাদেরকে কিন্তু যেতে হতো। তো
তাই জন্যে এই সময় উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী একটি স্থানে এরকম ছোট্ট একটি খাল কাটা হয়, যেটা পানামা খাল নামে খ্যাত। সেই খালটা আমাদের কি করলো, যে সোজাসুজি উত্তর আটলান্টিক থেকে আমাদের বিভিন্ন ধরনের জাহাজগুলিকে, সেগুলো মালবাহী হোক বা যাত্রীবাহী হোক, সেই জাহাজগুলিকে আমাদের প্রশান্ত মহাসাগরের দিকে ঠেলে দিতে সাহায্য করলো। তার ফলে যাতায়াতের পথ অনেক সুগম হয়ে গেল। 1914 সালে এই পানামা যোজকটি কেটে খালপথ তৈরি করা যায় এবং নৌ যোগাযোগকে আরও সহজ করার জন্যই কাজটা করা হয়েছিল। আচ্ছা, উত্তর আমেরিকার প্রধান নদী হচ্ছে মিসিসিপি মিসৌরি, যেটি 6270 কিলোমিটার দীর্ঘ এবং এর উচ্চতম শৃঙ্গ ম্যাককিনলে, যেটি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6195 মিটার। এখানে দেশের সংখ্যা 23টি এবং বিখ্যাত শহরের মধ্যে আমরা দেখতে পাই নিউ ইয়র্ক, টরন্টো, শিকাগো, মেক্সিকো সিটি, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি ইত্যাদির নাম। এটা আমাদের উত্তর আমেরিকার একটি রাজনৈতিক মানচিত্র। তোমরা দেখতে পারবে যে এখানে 23টি দেশ দেখতে পাওয়া যায়। একদম যদি নিচ থেকে মানে দক্ষিণ দিক থেকে যদি তোমরা দেখতে পাও, তাহলে আমরা বলতে পারি পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাডর, গুয়াতেমালা, মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, আলাস্কা, গ্রিনল্যান্ড, এই দেশগুলো আমরা প্রথমত দেখতে পাই। এছাড়া আমরা দেখতে পাই হাভানা, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, হাইতি এবং জামাইকা। এছাড়াও কিন্তু আরও ছোট ছোট দেশ বা হাওয়াই দ্বীপপুঞ্জও কিন্তু পরিলক্ষিত হয়, যেটা আমাদের ম্যাপে দেওয়া নেই। এই ম্যাপটা কিন্তু খুব ভালো করে দেখবে, কারণ হচ্ছে আমাদের উত্তর আমেরিকার ম্যাপ কিন্তু মাঝে মাঝেই আসবে। তো এইটা ছিল আমাদের উত্তর আমেরিকা সম্পর্কে সাধারণ বৈশিষ্ট্যাবলী। এরপর আমরা চলে যাব হচ্ছে উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যতে। উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তা আমরা যখন কোনো মহাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করি, যে কোনো মহাদেশ, সেটা 7-এও তোমরা দেখে থাকবে যে কোনো মহাদেশের আমরা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করলে আমরা প্রত্যেকটা মহাদেশেই কিন্তু আমরা একটা কমন জিনিস দেখতে পাই। কী কী? পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। তা উত্তর আমেরিকাও কিন্তু এর ব্যতিক্রম নয়। তো উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে আমরা মোটামুটি আলোচনার ক্ষেত্রে আমরা ভূপ্রকৃতিগত অঞ্চল বিভাজনে আমরা 4টি ভাগ করতে পারি। প্রথম ভাগ কি? পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা। এটা কিন্তু আমি খাতায় টুকে টুকে করছি না, তোমরা একটু ভিডিও পজ করে করে এটা লিখে নিলে আমার মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। আমি প্রাকৃতিক ভূগোল এইভাবেই কিন্তু করাবো, ঠিক আছে? তো আমাদের পয়েন্টে ফিরে আসা যাক, যে 4টে ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কি কি? একটা পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা অঞ্চল, এবং তারপরেরটি হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চল, তারপরেরটি হচ্ছে কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি অঞ্চল, এবং তারপরেরটি হচ্ছে পূর্বের উচ্চভূমি অঞ্চল। তো এরপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা। এর অবস্থানটা কোথায়? যে উত্তর আমেরিকা মহাদেশে পশ্চিমাংশে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবরে উত্তরে আলাস্কা থেকে দক্ষিণে পানামা যোজক পর্যন্ত সমগ্র, মানে অর্থাৎ হচ্ছে যে এই পুরো পশ্চিম ঢালটা বরাবর কিন্তু আমরা দেখতে পাই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা অবস্থান করছে। কর্ডিলেরা মানে পর্বত শৃঙ্খল অবস্থান করছে। তা কী কী পর্বত শৃঙ্খল আমাদের অবস্থান করছে সেটা আগে দেখার আগে আমরা উৎপত্তিটা দেখে নেব। দেখো, তোমাদের এটা খুব সাধারণ ঘটনা যে অস্থিত পৃথিবীতে আমরা পড়িয়েছিলাম যে সান আন্দ্রেস চ্যুতির কারণ পড়িয়েছিলাম, যে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকা পাতের পরস্পর অভিমুখী চলন, তাই তো? তো এখানেও কিন্তু এই উৎপত্তির ক্ষেত্রে, অর্থাৎ এখানকার যে আমাদের পার্বত্য অঞ্চল রয়েছে সেটার উৎপত্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় পরস্পর সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতমালায় সৃষ্টি হয়েছে। এবং এখানে বিভিন্ন ধরনের ভঙ্গিল পর্বত দেখতে পাওয়া যায়। যেরকম আমরা উত্তর থেকে যদি দেখতে থাকি তাহলে দেখব ব্রুকস পর্বত, আলাস্কা রেঞ্জ, ম্যাকেনজি রেঞ্জ, কোস্ট পর্বত, রকি পর্বত, কোস্ট রেঞ্জ এবং সিয়েরা নেভাডা, পশ্চিম সিয়েরা মাদ্রে, পূর্ব সিয়েরা মাদ্রে ইত্যাদি বহু পার্বত্যভূমি কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই উত্তর আমেরিকার পশ্চিমাংশ কিন্তু সততই পর্বত সংকুল। এছাড়াও আমরা শুধুমাত্র পশ্চিমের নয়, পূর্বের কিছু পার্বত্যভূমিও দেখতে পাওয়া যায়, যেখানে আমাদের কিছু কিছু পর্বতশৃঙ্গও দেখতে পাওয়া যায়। এছাড়া আমি একটা প্রসঙ্গগত বলে রাখি যে মাউন্ট ম্যাককিনলে কিন্তু এই পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে কিন্তু অবস্থান করে। মাউন্ট ম্যাককিনলে কিন্তু পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল বা আলাস্কা রেঞ্জেই কিন্তু অবস্থান করে।
এবং পূর্বের আমরা যদি পর্বতশ্রেণী দেখতে যাই তাহলে সেখানে কি হচ্ছে যে আমরা যদি পূর্বের পর্বতশ্রেণী দেখতে যাই তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপেলেশিয়ান পর্বতশ্রেণী, এবং মধ্যভাগেও কিছু পর্বতশ্রেণী দেখতে পাওয়া যায় যেরকম কাস্কেড ও সেলকার্ক। এছাড়া সিয়েনা নেভেদাও কিন্তু মধ্যভাগের পর্বতশ্রেণীর মধ্যেই পড়ে। আচ্ছা, আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। এছাড়াও রয়েছে কিন্তু এখানে রয়েছে প্রচুর পরিমাণে ছোট ছোট মালভূমি। তোমরা যদি ম্যাপটা ভালো করে দেখো দেখতে পাবে যে আমি ম্যাপটা একটু পরের পাতায় খুলে দিই, দেখতে পাবে এখানে ছোট ছোট মালভূমি রয়েছে। যেরকম হচ্ছে মালভূমি হচ্ছে আমাদের এন্ডিকট মালভূমি, ইউকন মালভূমি, কলম্বিয়া ও লাভা মালভূমি আমাদের এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। এগুলো সবই কিন্তু পর্বত বেষ্টিত মালভূমি, এগুলো সবই কিন্তু পর্বত বেষ্টিত মালভূমি। ঠিক আছে। এছাড়াও এখানে কলোরাডো, ইউকন, ফ্রেজার, কলম্বিয়া প্রভৃতি নদী অবস্থান করার কারণে এখানে নদী উপত্যকাও দেখতে পাওয়া যায়। তো এরপর আমরা চলে আসবো মৃত্যু উপত্যকা পার্টটিতে। মৃত্যু উপত্যকা কি? যে ক্যালিফোর্নিয়ার পূর্বাংশে অবস্থিত মৃত্যু উপত্যকা উত্তর আমেরিকার সবচেয়ে নিম্নতম স্থলভাগ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার নিচে অবস্থিত। এবার কেন এটাকে বলা হয় যে মৃত্যু উপত্যকা? কারণ এই উপত্যকায় যদি কেউ একবার পড়ে যায়, সে যদি উঠে আসতে না পারে তবে অক্সিজেনের ঘনত্বের অভাবে সেখানে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ঠিক আছে, এখানে কোনো প্রাণী কিন্তু মৃত্যু উপত্যকায় বাস করে না, তাই জন্য এটাকে বলা হয় ডেথ ভ্যালি অফ আমেরিকা। এই জন্য এটাকে বলা হয় ডেথ ভ্যালি অফ আমেরিকা। এছাড়াও আমরা জানি যে এই কর্ডিলেরা অঞ্চলটি কি, যে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘালয়ের একটি অংশ, তার ফলে কিন্তু এখানে প্রচুর আমাদের আগ্নেয়গিরি পরিলক্ষিত হয়, যেরকম কলিমা, পোপোক্যাটিপেটল, ওরিজাবা প্রভৃতি। ঠিক আছে। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, যেটা তোমরা নোটে পাবে, বইতে পাবে না, সেটা একটু উল্লেখ করলে ভাবলো, যে এইখানে অবস্থিত বা এই অঞ্চলে অবস্থিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেথফুল গিজার আছে। গিজার মানে যে উষ্ণ প্রস্রবণ, যে অ্যাস্টেনোস্ফিয়ারের যে বাষ্পটা সেটা যদি কোনো ছিদ্রপথ দিয়ে যদি বাইরের দিকে বেরিয়ে আসে, বা যদি ভূগর্ভস্থ জলের বাষ্প যদি ছিদ্রপথ দিয়ে যদি আমাদের ভূপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আমরা বলবো গিজার। তো সেই গিজার কিন্তু আমাদের এখানে পরিলক্ষিত হচ্ছে। এরপর আমরা চলে আসবো মধ্যভাগের সমভূমি অঞ্চলের ক্ষেত্রে। মধ্যভাগের সমভূমি অঞ্চল কি? যে উত্তর মহাসাগর থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এবং পূর্বের উচ্চভূমি থেকে পশ্চিমে পার্বত্য অঞ্চলের মধ্যবর্তী অংশে এই অঞ্চলটি অবস্থান করছে, এবং এত বড় আয়তন হওয়ার জন্য একে বলা হয় বৃহৎ সমভূমি বা গ্রেট প্লেন। আচ্ছা, এই সমভূমির উৎপত্তির কারণ কি? মূলত বিভিন্ন ধরনের নদীবাহিত পলি, যেরকম মিসিসিপি, মিসৌরি, ম্যাকেনজি প্রভৃতি নদীর বিপুল পলি সঞ্চয়ের ফলে এই পলল সমভূমিটি গঠিত হয়েছে। এবং এখানে কিছু কিছু জায়গায় কিন্তু সম্পূর্ণ অঞ্চলটি এই জায়গাটি সমভূমি নয়, কিছু কিছু অঞ্চলে কিন্তু আমাদের ঢেউ খেলানো উচ্চভূমিও পরিলক্ষিত হতে থাকে। ঠিক আছে, ঢেউ খেলানো উচ্চভূমি কিন্তু পরিলক্ষিত হতে থাকে, এবং কিছু কিছু জায়গাও কিন্তু অবনমিত হয়ে হ্রদে পরিণত হয়েছে, যেরকম উইনিপেগ, গ্রেট বিয়ার, আথাবাস্কা, গ্রেট স্লেভ প্রভৃতি। আচ্ছা, এবার এই উত্তর আমেরিকার মধ্যভাগের সমতলভূমিকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। কি কি? যে প্রথম ভাগ হচ্ছে সেন্ট লরেন্স অববাহিকার সমভূমি, সেটা উত্তর দিকে দেখতে পাওয়া যায়, মানে পূর্বের উচ্চভূমি এবং কানাডিয়ান শিল্ড অঞ্চলের মধ্যভাগে সেন্ট লরেন্স নদীর সমবাহিকাটি দেখতে পাওয়া যায়। এরপরে দেখতে পাওয়া যায় হ্রদ অঞ্চলের সমভূমি। তোমরা দেখতে পাবে যদি ম্যাপটাকে ভালো করে লক্ষ্য করো, এই যে দেখো এইখানে যে বৃহৎ সমভূমি অঞ্চল বলে জায়গাটা যে লেখা আছে, প্রচুর হ্রদ রয়েছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে হ্রদ অঞ্চলের সমভূমি। এখানেও কিন্তু পলল সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এছাড়া এখানে প্রেরি তৃণভূমি অঞ্চলেও কিন্তু সমভূমি দেখতে পাওয়া যায়, এবং প্রচুর পরিমাণে আমরা পরে পড়ব প্রেরি তৃণভূমি অঞ্চল সম্পর্কে, সেখানেও কিন্তু আমরা জানতে পারবো। এছাড়া মিসিসিপি, মিসৌরি অর্থাৎ ইউএসএ বা আমেরিকার একদম দক্ষিণে অবস্থিত মিসিসিপি, মিসৌরি অববাহিকার সমভূমিও কিন্তু এইখানে আমরা পরিলক্ষিত করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা পরের পার্টে যাই। এরপরে পরের পার্ট হচ্ছে আমাদের, আমরা এখানে সব আলোচনা করে দিয়েছি, সেন্ট লরেন্স নদীর অববাহিকার সমভূমি এগুলো বলে দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি। মূলত কি হয়েছিল, যে কোটি কোটি বছর আগে এখানে শিল্ড মালভূমির সৃষ্টি হয়েছিল। শিল্ড মালভূমি কি? যে প্রাচীন ভূভাগ, যে আমরা যেটাকে বলেছিলাম প্যানজিয়া, সেই প্রাচীন ভূভাগে যদি হিমবাহ নদীর ক্রমাগত ক্ষয়কার্যের ফলে যে মালভূমি অঞ্চলটি সৃষ্টি হয়, তাকেই আমরা বলে থাকি শিল্ড অঞ্চল।
এবং আমরা পৃথিবীর কোথাও না কোথাও, প্রত্যেকটা মহাদেশে কোথাও না কোথাও কিন্তু শিল্ড অঞ্চল দেখতে পাই। এটাও কিন্তু সেই মহিসঞ্চরণ তত্ত্বের সুবাদের একটা প্রমাণ যে শিল্ড অঞ্চলের উপস্থিতি। এটা কিন্তু আমি বলে দিলাম এই ভিডিওতে। পুরো ভিডিওটা কিন্তু পুরোটা ভালো করে না দেখলে তোমরা কিন্তু অনেক জায়গা মিস করে যাবে। তো হাডসন উপসাগরকে কেন্দ্র করে থাকা এই কানাডীয় শিল্ড অঞ্চলকে মূলত লরেন্সীয় বা কানাডীয় উচ্চভূমি বলা হয়। এটা অতি প্রাচীন আগ্নেয় শিলা দ্বারাও গঠিত এবং বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে অঞ্চলটি উচ্চভূমি বা মালভূমির আকার নিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো হচ্ছে পূর্ব দিকের উচ্চভূমি, বা যেটাকে আমরা অ্যাপেলেশিয়ান পর্বতের উচ্চভূমি বলছিলাম, যে এখানে উত্তরে ল্যাব্রাডর থেকে দক্ষিণে আলাবামা এবং পর্যন্ত উত্তর আমেরিকার মহাদেশের সমগ্র পূর্বভাগ পূর্বের উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। সমগ্র উচ্চভূমি অঞ্চলটি 3টি উচ্চভূমি নিয়ে গঠিত, যেমন ল্যাব্রাডর মালভূমি, নিউ ইংল্যান্ড উচ্চভূমি এবং অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল। ল্যাব্রাডর মালভূমি, নিউ ইংল্যান্ড উচ্চভূমি এবং অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল। অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলটি প্রকৃতপক্ষে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা এবং যার হচ্ছে এখানে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট মিচেল। এটা হচ্ছে আমাদের উচ্চতম শৃঙ্গ। আর এই অঞ্চলে সেন্ট লরেন্স নদীর অববাহিকা অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলের লরেন্সীয় ভূমিকে পৃথক করেছে। তো পূর্ব দিকের উচ্চভূমি সম্পর্কে আমাদের খুব একটা কিছু পড়ার নেই, এই জায়গাগুলো লেস ইম্পর্টেন্ট। তা এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, তোমরা খাতায় সেটা টুকে নাও, যে কোয়েশ্চেনটা হচ্ছে যে উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করে, এটা একটু খাতায় তোমরা টুকে নাও, যে উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করে যে কোনো একটি অঞ্চল সম্পর্কে সার্বিক ধারণা ব্যক্ত করো। অনেক সময় কিন্তু এটা আমাদের দিয়ে দেয়। তো তোমরা উত্তর আমেরিকার যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো বললাম, যে 4টে বিভাগ, অর্থাৎ কী বললাম আমরা আরেকবার বলে দিই। পশ্চিমে পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, মধ্যভাগের সমভূমি অঞ্চল, আর কি বললাম কানাডীয় শিল্ড অঞ্চল, আর কি বলা হলো, আরেকটা বলা হলো হচ্ছে পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল। তো এই 4টে ভাগ করে যে কোনো একটি ভাগ, সেটা কোনটার মধ্যে করবে আমি তাও বলে দিচ্ছি। নয় কর্ডিলেরা অঞ্চল করবে, না হয় মধ্যভাগের সমভূমি অঞ্চলের মধ্যে যে কোনো একটা তোমরা বিবরণ করবে। আমি নোটস দিয়ে দেবো, সেই নোটসেই তোমরা দেখতে পাবে যে কী করে কিন্তু বিবরণটা দেখানো হয়েছে। তো তোমরা এইভাবেই প্র্যাকটিস করতে থাকো। এবং আজকে আমার পড়াটা এখানেই শেষ হচ্ছে। আমি আর পড়াটাকে বেশি দূর এগোবো না। আমাদের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগটা হয়ে গেল। এবং নেক্সট পার্টে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? নেক্সট দিনে পড়া যেটা হবে সেটা হচ্ছে উত্তর আমেরিকার নদ নদী অঞ্চল। তো তোমরা এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে এবং দেখেও রাখবে। তো এখান থেকে প্রচুর কিন্তু শর্ট কোয়েশ্চেন্স আসে, যেটা কিন্তু নেগলিজেবল নয়। তো আশা করি তোমরা ভালো থাকবে। তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি।